আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে positive-bangla.com এর পেজ থেকে আমরা লাইভে এসেছি। আজকে আমাদের বিষয় কেমন চলছে এই সময়ে প্রাণী সেবা। মহামারীকালে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় মানুষ যেখানে মানুষ নিজেদের জন্য সেবা গ্রহণে পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছে, সে সময় প্রাণীদের সেবার ক্ষেত্রে কেমন সমস্যা এবং সুবিধাগুলো হচ্ছে তা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুদেব সরকার, নাজিরপুর, পিরোজপুর, এবং উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর আসমাউল ইকবাল মৃদুল, গাজীপুর সদর, গাজীপুর। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আমি ডক্টর সুদেব সরকার আপনার কাছে প্রথমেই প্রশ্ন করতে চাচ্ছি যে এই মহামারীকালে করোনা ভাইরাসে সবাই আতঙ্কিত। এই সময় আমরা যারা আছি, সকল শ্রেণী পেশার মানুষ, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, সবাই আতঙ্কিত। তো এই সময় যারা প্রথম সারির যারা সেবা দিয়ে যাচ্ছে, সৈনিক হিসাবে, ফ্রন্ট ফাইটার হিসাবে কাজ করছেন, তারা হলেন ডাক্তার। সেই ডাক্তার আপনারাও, তারপর চিকিৎসক, নার্স, সাংবাদিক, পুলিশ থেকে শুরু করে সেবা দানকারী অধিকাংশ মানুষই আমাদের সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে। তো সেই সময় চিকিৎসকরা যেমন মানুষকে সেবা দিয়ে যাচ্ছে যেভাবেই হোক, সরাসরি এবং টেলিমেডিসিনের মাধ্যমে। তো প্রাণীদের যেহেতু একটু টেলিমেডিসিনটা একটু কম দেওয়া যায়, সেক্ষেত্রে প্রাণীদের একটু সরাসরি কন্টাক্ট কে সেই সেবাটা দিতে হয়। সেই ক্ষেত্রে আপনাদের প্রাণীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে নাকি, সেই বিষয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ তারিফ ভাই। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং হচ্ছে যে অ্যাড করেছেন, সেই জন্য। বেসিক্যালি শুরুতে আমি যদি একটু মফস্বলের কথা বলি, গাজীপুর যেহেতু আসমৌল আছে এবং হচ্ছে যে সেটা হচ্ছে যে একটু নগরায়নের একটা ব্যাপার আছে, অর্থাৎ একটু শহর এলাকা। তো আমি যেহেতু একটু মফস্বলে কাজ করছি, তো এখানে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো যে লকডাউনের যে সময়টি গেছে, সেই সময়টাতে বাস এবং হচ্ছে যে যে সকল যানবাহন হচ্ছে যে মোটামুটি বড় যানবাহন বা মাঝারি যানবাহন, এগুলো আসলে বন্ধ ছিল। এখন তো আসলে যে ভ্যান যেগুলো আছে আর কি, মোটর চালিত ভ্যান এবং হচ্ছে পেশি চালিত যেসব ভ্যান, সেগুলো হচ্ছে যে চালু ছিল। তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি এবং হচ্ছে যে শুরু থেকেই আমরা এখন পর্যন্ত কখনোই অফিস বন্ধ করিনি। আমরা যেটি করেছি যে আমাদের অফিসে মানুষ প্রাণী নিয়ে আসবেই, কেননা হচ্ছে যে মানুষের কোনো সমস্যা হলে যেহেতু মানুষের হসপিটাল রয়েছে, তেমনি প্রাণীদের সমস্যা হলে প্রাণী হসপিটাল রয়েছে এবং প্রাণীদের নিয়ে আসাটা একটু কষ্টকর, বিশেষ করে ছোট প্রাণী যেসব হচ্ছে যে গরুর বাছুর গুলো আছে, তারপর হচ্ছে ছাগল এবং হচ্ছে যে অন্যান্য পেট অ্যানিমেল যেগুলো আছে, বিশেষ করে খরগোশ বা বিড়াল, কুকুর, এগুলো নিয়ে আসছে। তো লকডাউনের এই সময়টাতে এগুলো নিয়ে আসার প্রবণতাটা কম ছিল। পক্ষান্তরে মোবাইল ফোনে হচ্ছে যে চিকিৎসা দেওয়ার প্রবণতাটা মানে আমাদের চিকিৎসকদের মাঝে একটু বেশি দেখা গিয়েছে। এটি একটি কারণও আছে, সেটি হলো যে আমরা আসলে তাদের বাড়িতে তারা যখন আমাদেরকে কল করে, আসলে বাড়িতে যাওয়ার ইনভাইট করে, তাহলে আমরা সেই জিনিসগুলো কিন্তু আসলে অন্যান্য সময়ে ফ্রি সময়ে করে থাকি। আর এই সময়টা যেহেতু একটি মহামারীর সময় এবং হচ্ছে যে এখানে আমি যেমন একজন কৃষকের বাড়িতে যাওয়া টাকে প্রিফার করছি না, তেমনি আমরাও চাচ্ছি যে আসলে কৃষক ঠিক যতটা কম পারে। তো সেই ক্ষেত্রে আমি আমার উপজেলার কথা বলতে পারি যে আমাদের মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ইমো, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা আসলে ভিডিও কলিং এর মাধ্যমে আমরা আসলে প্রাণী গুলোকে দেখে আমরা এগুলো চিকিৎসা দিয়েছি। এছাড়াও আমাদের ইউনিয়ন পর্যায়ে কিছু সার্ভিস প্রোভাইডার রয়েছে বিভিন্ন প্রকল্প থেকে নিয়োগকৃত, এবং আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সকল রাজস্ব কর্মচারী রয়েছেন,
তাদের মাধ্যমে সেই প্রাণীটিকে আসলে ভিজিট করানোর মাধ্যমে সেখান থেকে তাদের হচ্ছে যে সেই যাকে বলে হচ্ছে স্বাস্থ্যগত যে ব্যাপারগুলো রয়েছে, টেম্পারেচার, হার্ট রেট বা এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে দেখে কিন্তু আমরা এই সেবাটি কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করেছি। এটি ছিল হচ্ছে যে একটা পার্ট। আরেকটা যে পার্টটি ছিল সেটি হলো যে আমরা আসলে আমাদের অফিসের নিকটবর্তী মানুষগুলো কিন্তু এসেছে। বিশেষ করে আমাদের নিকটবর্তী ২-৩টি ইউনিয়ন কিন্তু খুব কাছাকাছি, যাদের অফিসটি যাদের খুব কাছাকাছি হয় তারা কিন্তু এসেছে। এবং আসলে আমরা যেটা করেছি যে কলাপসেবল গেটের বাইরে থেকে যদি এনিমেল না নিয়ে আসে, শুধুমাত্র পরামর্শের জন্য আসে, তাহলে আমরা কলাপসেবল গেটের বাইরে থেকে নাম এন্ট্রি করে আমরা কিন্তু তাদেরকে প্রেসক্রিপশন এবং হচ্ছে যে সরকারি ঔষধ যদি কিছু থাকে সেটি আমরা কিন্তু তাদেরকে প্রোভাইড করেছি। আরেকটি যে বিষয় আমরা করেছি সেটি হলো যে একান্তই আমাদেরকে যদি বাইরে যেতে হয়, অর্থাৎ দরজার বাইরে, অর্থাৎ কলাপসিবল গেটের বাইরে আমাদেরকে যেতে হয়, তখন সেক্ষেত্রে আমরা যেটি করেছি সেটি হচ্ছে আমরা তাদের বাইরে গিয়ে হচ্ছে যে সেবা দিয়েছি। তাদেরকে আমরা আসলে ভেতরে আসতে দেইনি। তো সেই সময়টা কিন্তু আসলে একটা সময় ছিল, মানে মাঝখানে যে ৩ মাস বা এই সময়টা কাছাকাছি সময়ে যে লকডাউনটা ছিল সেই সময়টা। এখন বর্তমানে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা ফুটপাতের ব্যবস্থা করেছি। অ্যা অ্যা যেহেতু সমস্যা, স্বাভাবিকভাবেই কিছু মানুষ আসলে আসবেই। সবসময় তো আসলে গেটে মানুষ থাকা যায় না। তো আ ফুটপাতের ব্যবস্থা করেছি এভাবে যে চটের বস্তা সেগুলো পেতে দিয়েছি এবং হচ্ছে যে আমরা সেখানে ব্লিচিং পাউডার দিয়ে, যেটি ফর্মুলা রয়েছে সে অনুযায়ী আমরা আসলে অ্যা অ্যা আমরা ডিসইনফেক্টেন্ট বানিয়ে আমরা সেটা হচ্ছে যে সেখানে স্প্রে করে দিয়েছি এবং সবসময় ভেজা রেখেছি। তো স্বাভাবিকভাবে মানুষের কিন্তু হাত এবং পা, এই ২ টি অঙ্গের মাধ্যমে কিন্তু জীবাণুটা একটু বেশি ছড়ায়। যেহেতু হাত দিয়ে অনেক কিছু ধরা হয় এবং হচ্ছে যে পা, যেহেতু জুতাতে অনেক বেশি ময়লা থাকে, স্বাভাবিকভাবে এই বিষয়টা আমরা করেছি। এই এই ২ টি জিনিস আমরা মেইনটেন্যান্স করেছি এবং আমাদের অ্যা যদি একান্তই আমাদের চেম্বারে এসে কেউ বসে, তো স্বাভাবিকভাবেই যেহেতু বসবেই, এটা স্বাভাবিক। তো সেটি হচ্ছে যে আমরা স্প্রে করার মাধ্যমে, আ জীবাণুনাশক স্প্রে করার মাধ্যমে আমরা কিন্তু চেয়ার গুলো আসলে পরিষ্কার করেছি। এবং সবাইকে আমরা এনকারেজ করেছি যাতে করে তারা মুখে মাস্ক পরিধান করে আমাদের এখানে আসে। তো এভাবে আমরা আসলে সেবাগুলো দিয়েছি। একান্ত ইমার্জেন্সি হলে আমরা কিন্তু আসলে বাসায়ও গিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে আসলে আমাদের সেবাটিকে এখন পর্যন্ত ইমার্জেন্সি ঘোষণা করা হয়নি। সেটি একটি দুঃখ রয়ে গেছে। এই ছিল করোনাকালীন আমাদের আসলে চিকিৎসা সেবার ব্যবস্থা। তারিক ভাই। ধন্যবাদ ডক্টর সুদেব সরকার আপনাকে। আপনার মূল্যবান কিছু কথা বলেছেন যেগুলো কিছু দুঃখেরও, সেজন্য আমরাও সমবেথী যে আসলে মানে প্রাণী সেবা অন্যতম একটি মূল্যবান সেবা। যেমন মানুষের জন্য যেমন মানব সেবা একটি মূল্যবান এবং ইমার্জেন্সি, ঠিক তেমনি ভাবে প্রাণী সেবাটিও ইমার্জেন্সি হওয়া উচিত বলে আমরা সবাই মনে করি। তো এখন আমি ডক্টর আসমাউল ইকবাল মৃদুলের কাছে জানতে চাচ্ছি যে নাজিরপুর একটি মফস্বল শহর, সেই শহরে বা সেই উপজেলায় করোনার প্রাদুর্ভাব শহরের চেয়ে কিছুটা হলেও কম। তো ঢাকা সিটি কর্পোরেশন বা ঢাকা শহরের পরেই যে প্রাদুর্ভাব পূর্ণ শহরগুলো রয়েছে তার মধ্যে গাজীপুর অন্যতম। তো গাজীপুরে নিশ্চয়ই মানুষ ঘর থেকে বের হতে চায় কম, এবং ঘর থেকে বের হওয়াটাও তাদের জন্য শ্রেয় নয়, উত্তম নয়। তো সেই ক্ষেত্রে মানুষ যেহেতু কম বের হচ্ছে, তাহলে মানুষ তাদের যে নিজেদের প্রাণীগুলো আছে বা গৃহপালিত প্রাণী আছে বা তাদের খামারের যে প্রাণীগুলো আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি এবং অন্যান্য, তো তাদের সমস্যার ক্ষেত্রে বা কোনো রোগ বা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে আপনাদের কাছে কিভাবে নিয়ে আসছে বা আপনারা কিভাবে তাদের সেবা প্রদান করেছেন? ধন্যবাদ তারিক ভাই, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই বলছি যে গাজীপুর একটি খুবই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একটি। তো এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রচুর গার্মেন্টস এবং প্রচুর ইন্ডাস্ট্রি আছে, এবং সেই সাথে আমাদের প্রাণী সম্পদ সেক্টরের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যাকে বলে, সেই জিনিসটা সম্পূর্ণভাবে আমাদের গাজীপুর সদর সহ গাজীপুর জেলায় বিস্তৃত। এবং এখানকার প্রচুর মানুষ যারা প্রাণী সম্পদের সাথে যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এখানে প্রচুর পোল্ট্রি সেক্টর এবং ডেইরি সেক্টর দিন দিন ডেভেলপ করছে, এবং পোল্ট্রি সেক্টরটি সম্পূর্ণরূপে ডেভেলপ। এবং
সম্পূর্ণভাবে এই প্রাণী সেক্টরের জন্য আমরা প্রাণী সম্পদ অফিস কাজ করে যাচ্ছি সব সময়। এবং এই করোনা মহামারী কালে আমরা চেষ্টা করছি সম্পূর্ণরূপে এবং 100% আমরা কাজ করে তাদের খামারিদের সহযোগিতা চাচ্ছি, খামারিদের হেল্প করছি এটাই। আর কিভাবে আমরা করছি এই কাজগুলো? দেখেন, আমাদের গাজীপুর একটা অনেক বড় একটা শহর, অনেক বড় একটা জনবহুল শহর। এখানে প্রচুর খামারি আছে। তো যারা আমাদের প্রাণী সম্পদ অফিস বা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে, তারা সম্পূর্ণরূপে আমাদের গাজীপুর সদর উপজেলার প্রাণী সম্পদ হাসপাতালে আসেন এবং সেবা নিয়ে যান। এখন কিভাবে সেবা নেন? তারা তারা কিন্তু ডিরেক্টলি আমাদের অফিসে আসেন এবং আমরা চেষ্টা করেছি যে আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছি তারা মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সেগুলো করছে। আর খামারিদের জন্য যারা প্রাণী বা অসুস্থ প্রাণী নিয়ে আসেন এবং পরামর্শের জন্য আসেন, তাদেরকে আমরা গেটের সামনে ব্লিচিং পাউডার যেমন থাকে, ব্লিচিং এর লিকুইডটা, সেটা স্প্রে করা থেকে শুরু করে, এবং তাদেরকেও মাস্ক সঠিকভাবে পরিধান করা, অনেকে কিন্তু জানে না যে কিভাবে মাস্কটি পরিধান করতে হয়। সেক্ষেত্রেও আমরা তাদেরকে শিখিয়ে দিচ্ছি এই কাজগুলো করার জন্য। এবং নিরাপদ দূরত্ব, যে ডিস্টেন্স মেনটেন করা, সেই জিনিসটার দিকে আমরা খেয়াল রাখছি। আর ডক্টর সুদেব স্যার যেটা বললেন যে যারা সব সময় তো আমরা যেতে পারছি না ফিল্ডে এই করোনার জন্য, যেহেতু যানবাহন রাস্তাঘাট সবকিছু লকডাউনের মধ্যে আছে। আমাদের গাজীপুর সিটি কিন্তু প্রথম 5টি করোনা সংক্রান্ত এলাকার মধ্যে একটি। তাই এখানে জনগণের সতর্কতা বা করোনার জন্য যে কাজগুলো করছে সেগুলো কিন্তু প্রশাসন সঠিকভাবে কাজ করে যাচ্ছে যাতে রোগটি বিস্তার না করে। সেক্ষেত্রে আমরা টেলিমেডিসিন সেবাটি চালু করেছি এবং টেলিমেডিসিনের মাধ্যমে আমরা এই কাজগুলো, যারা দূরবর্তী ইয়াতে উপজেলা বা ইউনিয়নে আছেন, তাদেরকে আমরা এইভাবে সাহায্য করছি। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন মনে করেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিছু কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন, উপসহকারী যারা আছেন, উপসহকারী কর্মকর্তা, তাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা যাচ্ছি এবং সেবাটি নিশ্চিত করছি আর কি। এভাবেই আমরা কাজগুলো করে যাচ্ছি। এবং ডক্টর সুদেব স্যার যেটি বললেন যে এত কাজ আমাদের প্রাণী সম্পদ সেক্টরে আছেন, কিন্তু আমাদের প্রাণী সম্পদ সেক্টর যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু ডেভেলপ হবে না বাংলাদেশের অর্থনীতি একটু হলেও। এবং আমি যতটুকু জানি যে অনেক ক্ষেত্রেই এটি কমে যাবে আর কি, অর্থনীতি। তো এই অর্থনীতি নিশ্চিত করার কাজটি কিন্তু আমাদের, এবং আমরা এই কাজটি সম্পূর্ণভাবে করার চেষ্টা করছি। কিন্তু তারপরে আমরা জরুরি সেবার আওতার মধ্যে পড়িনি, এটা নিয়ে আমাদের সমস্যা আছে, একটু ক্ষোভ আছে। কিন্তু তারপরেও এই ক্ষোভ বা এই করোনা মহামারীর কারণে আমরা এইসবের দিকে নজর না দিয়ে আমরা প্রাণী সেবাটিকে নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি অনবরত। এটা শুধু গাজীপুর সিটির ক্ষেত্রে না, এটা সম্পূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ধন্যবাদ ডক্টর তারিক ভাই। ধন্যবাদ মৃদুল ভাইকে। মৃদুল ভাইয়ের একটি কথার প্রেক্ষিতে আমি ডক্টর সুদেব সরকার আপনার কাছে একটা কোশ্চেন রাখছি। ডক্টর মৃদুল বলেছেন যে অর্থনৈতিক বিষয়টা, তো সেই সূত্রে আমি বলতেছি যে নর্মালি আমাদের যে করোনার মহামারীর আগে আমাদের মুরগি, বিশেষ করে পোল্ট্রি সেক্টরটা যে পর্যায়ে ছিল, যে আমাদের যদি করোনা মহামারীর আগে যদি পোল্ট্রি মুরগির 120 টাকা কেজি বা 100 টাকা, মানে ধরি আমরা 100 টাকা ছিল, তাহলে সেই মুরগি কেজি এখন 120 টাকা, মানে দাম আরো বেড়ে গিয়েছে। তো দাম বাড়ার কারণটা কি? অবশ্যই চাহিদা বেড়েছে, সাথে কিছু উৎপাদনও বেড়েছে। তো এই করোনার সময় যে আমাদের যে অন্যান্য ব্যবসা বাণিজ্য গুলো যেখানে থমকে দাঁড়িয়েছে বা স্থবির হয়ে গিয়েছে, সেই জায়গাটা আমাদের এই কৃষি শিল্পটায়, কৃষি বাণিজ্যটা আগের চেয়ে, মানে নর্মাল করোনার সময়ের আগের চেয়ে এখন বেটার মনে হচ্ছে। তো এই কারণ, এটা কি কারণে হয়েছে? অবশ্যই মানে আমাদের যেটা মনে হচ্ছে যে এই প্রাণী সেবার ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের নিরলস পরিশ্রমের কারণে এই জায়গাটা আমাদের ডেভেলপ হয়েছে বা উন্নতি হয়েছে, যে আমরা এই করোনা মহামারীর সময়েও
যা যা সেবা প্রদান করার প্রয়োজন, বা যে যে সেক্টরে কৃষি এবং প্রাণীর যে যে সেক্টর গুলো উন্নয়ন করার প্রয়োজন, পরামর্শ দেওয়ার প্রয়োজন, সেইগুলো প্রপার ভাবে হয়েছে বলে মনে হচ্ছে। তো এই বিষয়টি যদি ডক্টর সুদেব সরকার আপনি বিস্তারিত বলতেন। ধন্যবাদ তারিফ ভাই। আপনাকে একটি কথা বলবো, সেটি হলো যে এটি আমাদের সারা বাংলাদেশের মানুষের কাছে আমার কিন্তু এই কথাটি আমি পৌঁছে দিতে চাই, মেসেজটি। সেটি হলো যে আমরা যদি আসলে চোখ বন্ধ করে আমাদের খাবার প্লেটটি চিন্তা করি এবং 3 বেলা আমরা যে খাচ্ছি, সেই খাবার প্লেটে যে উপাদানগুলো এসছে খাবার জন্য, সেখানে আপনি যদি একটুখানি নজর দেন, তাহলে আপনি দেখবেন যে ডিম, দুধ, মাংস, এই বিষয়গুলো, আমরা যে প্রাণিজ প্রোটিনের কথা বলছি, এই দেহ গঠনের যেটি একক, সেটি হচ্ছে যে প্রোটিন। সো এই প্রাণিজ প্রোটিনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ভাত থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, দুধ এবং হচ্ছে যে যা যা কিছু আমাদের আছে, সেই জিনিসগুলো কিন্তু সব কৃষিজ পণ্য। এবং আপনি কৃষির বাইরে একটি পণ্য দেখাতে পারবেন না। কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ, এই 3টি সেক্টরের বাইরে আমাদের এমন কোনো খাদ্য নেই, মানে অনুমোদিত তেমন কোনো খাদ্যই নেই। ইভেন আমরা আরো যা যা কিছু খেয়ে থাকি, যেগুলো হচ্ছে অ্যাবনর্মাল, যেগুলো আপনার আজকে এই করোনা পরিস্থিতির জন্য যেমন দায়ী করা হচ্ছে চীনে, সেই উহান প্রদেশে সেটা তারা বাদুড়ের মাংস খেত, প্যাঙ্গোলিনের মাংস খেত, এগুলোকে অনেক সময় দায়ী করা হচ্ছে। তো যদিও সেগুলো স্বতঃসিদ্ধ না, বা এগুলো প্রমাণিত না যে আসলে ওখান থেকে ছড়াইছে। তো আমি ডাক্তার মৃদুলের কথা রেখেই বলতে চাই যে আসলে সে একটু দুঃখ প্রকাশ করে বলছে, আমি শুরুতে দুঃখ প্রকাশ করেছি। সেটি হলো যে আমরা যে সার্ভিসটি দিচ্ছি, সেই সার্ভিসটি হচ্ছে একটি ইমার্জেন্সি সার্ভিস, অথচ আমাদের এটি এখন পর্যন্ত ইমার্জেন্সি হয়নি। সেটি থাকলো, সেটিকে আমরা আসলে পাশে সরিয়ে রেখে কিন্তু আমরা আসলে আমাদের সেবাটি দিয়ে যাচ্ছি। তো করোনার পূর্বে আমাদের যে পোলট্রির অর্থাৎ ব্রয়লারের যে মাংস, সেটির দাম, আমরা যে ডিমের দাম, এবং করোনার পরে বা করোনাকালীন সময়ে, করোনা যেহেতু চলছে এখনো শেষ হয়নি, তো এই সময়ে কিন্তু আসলে যে কম্পারেটিভ স্টাডি করলে আপনি দেখবেন যে আসলে একটা বিস্তর একটা তফাৎ। এটির একটি কারণ হলো যে করোনার পূর্বে আসলে মানুষ এগুলো যে কম কনজিউম করতো, বিষয়টি তা নয়। ওই সময় সাপ্লাইটা বেশি ছিল বাজারে। বাজারে সাপ্লাই বেশি হলেই কিন্তু বেসিক্যালি দামটা কমে যায়। আর করোনাকালীন সময়ে বা করোনার এই যে ব্যাপারটি চলছে, এই সময়টাতে কিন্তু আসলে সাপ্লাই কম। বাজারে সাপ্লাই কম থাকার কারণে কিন্তু আসলে দামটা বেড়ে গেছে। পক্ষান্তরে যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে আহ আগে যেটি হতো যে অনেক দূর দূরান্ত থেকে যে এই পণ্যগুলো কিন্তু আসলে রাতে রাতে বিভিন্ন সময় কিন্তু আসলে ঢাকা শহর সহ বিভিন্ন বিভাগীয় শহরে ঢুকতো, যেটি আসলে ঢুকতে পারছে না। এটি একটি অন্যতম কারণ। আমরা যেটা বলছি যে আসলে সাপ্লাই চেইনটা কিন্তু আসলে এখানে কিন্তু একটু ব্রেকডাউন হয়েছে, বা একটু সীমিত পরিসরে চলে গেছে। দ্যাট ইজ ওয়াই যেটি হয়েছে সেটি হলো যে খামারিরাও কিন্তু তাদের পণ্য, তারা কিন্তু আসলে দেখা গেছে যে আসলে উৎপাদনটাকে সীমিত করে দিয়েছে। হ্যাঁ, উৎপাদনটাকে সীমিত করে দিয়েছে। আমি আমার একটি লেখাতে কিছুদিন আগে আমি লিখেছিলাম আসলে একটি সময় গিয়েছে যখন আসলে গোখাদ্য আসলে পাওয়া যাচ্ছে না, বা বাজারে অনেক দাম বেড়ে গেছে যেহেতু সাপ্লাই নেই। তখন যেটি করণীয় যে বেশি দুধের যে গরুগুলো আছে সেগুলোকে কিন্তু আসলে আমরা যদি একটু খাবার কমিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দেখেছি যে আমরা আসলে সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলে যে ঘটনাটি ঘটেছে, আসলে দুধের কিন্তু আসলে প্রচুর পরিমাণ উৎপাদন হওয়ার কারণে কিন্তু তাদেরকে ফেলে দিতে হয়েছে। তো ওই সময়টাতে যদি আমরা টাকে সেইভাবে ফর্মুলেশন করে দেই যে আমরা যদি তাদের রেশনটা কিছুটা কমিয়ে দেই, তাহলে কিন্তু কিছুটা সীমিত পরিসরে দুধ কম দেবে। এটার মানে কিন্তু এই না যে সে পার্মানেন্টলি দুধ কম দিবে। তো এটি একটি বিষয়। তো আমি আমার একটা লেখাতে আমি ইতিপূর্বে লিখেছিলাম আরকি এরকম একটি বিষয়। তো এখানে করোনার পূর্বে এবং পরের কিন্তু আসলে দাম, আমাদের যে প্রাণিজ প্রোটিনের দাম বাজারে কিন্তু আসলে দাম কমাবার কিন্তু এই কারণটি রয়েছে। এছাড়া যে বিষয়গুলো আমরা আসলে অ্যাড্রেস করবো আরকি, সেগুলো হচ্ছে যে কোম্পানিগুলো যেটি করেছে, কোম্পানিগুলো কিন্তু আসলে এই করোনাকালীন সময়ে কিন্তু এই সুযোগটা নিয়েছে। যেটা আমি দেখেছি যে আসলে একটি মুরগির বাচ্চার দাম, 1 দিন বয়সী মুরগির বাচ্চার দাম যেটি ছিল হচ্ছে 36 টাকা বা 40 টাকা, বা তারও কম ছিল একসময় 35 টাকা, যেটি এখন 60 টাকা বা 70 টাকাতে গিয়ে পৌঁছেছে। কিন্তু তারপরেও যেটি ঘটেছে, মানে এটি হচ্ছে অবিশ্বাস্য হলেও সত্য, সেটি হলো যে যখন বাজারে ব্রয়লার মুরগির দামটা বেশি থাকে, তখন কিন্তু আসলে
আহ, মানে লাভের অঙ্কটাও কিন্তু হয়। অর্থাৎ যখন একটি ব্রয়লার মুরগির দাম, যখন একদিন বয়সী মুরগির বাচ্চার দাম 20 টাকা থাকে, তখন কিন্তু সেটির উৎপাদন খরচ যোগ করে কিন্তু পরবর্তীতে বাজারজাতকরণ করতে গেলে আমরা দেখেছি একসময় 100 টাকা ছিল ব্রয়লার মুরগির দাম। তখন কিন্তু আসলে তারা 20 টাকা করে কিনেছে, কিন্তু 100 টাকা করে বিক্রি করেও কিন্তু তাদের লাভ হয় নাই। কারণ হচ্ছে যে তার 80 টাকা খরচ পড়ে গেছে। আলটিমেটলি কি হয়েছে, লস হয়েছে। কিন্তু এখন যদি 60 টাকা করেও যদি একদিন বয়সী বাচ্চার দাম হয়, তাহলে 80 টাকা খরচ করলেও 140 টাকা, সে 180 টাকা, 85 টাকা বা 200 টাকার কাছাকাছি চলে গেছে। তো এই জিনিসটা কিন্তু তাদের লাভ হচ্ছে, কারণ সাপ্লাই চেইনে একটা বড় ঘাটতি দেখা দিয়েছে। তো আমরা যেটা সবসময় চাই যে আসলে প্রাণী সম্পদ পণ্যের দাম, যেমন একটি ডিমের দাম আপনি যদি 6 টাকা করে কেনেন, যেটি আমি দেখেছি যে করোনার আগ মুহূর্তে বা ঠিক করোনা শুরু হওয়ার সেই সময়টাতে হঠাৎ করে 6 টাকা হয়ে গেছিল, কারণ বাজারে প্রচুর পরিমাণ সাপ্লাই চেইনে প্রচুর পরিমাণ ঢুকে গেছে বাজারে ওই সময়। কিন্তু সেটি বর্তমানে আমি নিজে যখন ডিম কিনতে গেছি, আমি দেখেছি 7.5 টাকা বা 8 টাকার কাছাকাছি চলে গেছে। তো এটি কিন্তু একটা মানে একদিকে যেমন এটি একটি ভালো ব্যাপার, অন্যদিকে আবার একটি সমস্যাও। কারণ হচ্ছে যে বাংলাদেশে প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের মাথা পিছু দেখা যায় যে আমরা বলছি যে WHO নির্দেশনা মোতাবেক আমরা বলছি যে বছরে লাগে 104টি ডিম, 250 হচ্ছে যে 250 গ্রাম মাংস প্রয়োজন হয়, 120 মিলি দুধের প্রয়োজন হয়। তো এই যে যে বিষয়গুলো রয়েছে, তো এই যে মাথাপিছু চাহিদা রয়েছে, এই মাথাপিছু চাহিদা অনুপাতে যদি যোগান না থাকে, তাহলে কিন্তু আসলে এটি একটি সমস্যাও বটে। কিন্তু পক্ষান্তরে আবার একটি সুবিধা যেটি হয়েছে, আসলে এটা আসলে যাকে বলা যায় যে খামারির জন্য এটি একটি আপৎকালীন একটা সুবিধাও হয়েছে, সেটি হলো খামারি কিন্তু ভালো দাম পাচ্ছে। তো এই সুবিধাটাও কিন্তু পাশাপাশি এসেছে। তো এটি ছিল মূলত হচ্ছে যে আমার অ্যানালাইসিস, যে আমি যেহেতু বাজারের ট্রেন্ডটা আমি নিজে বাজার করি, বাজারের ট্রেন্ডটা আমি দেখেছি এবং খামারিদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, সেই জায়গা থেকে আমি এই কথাগুলো বলছি তারিফ ভাই। ধন্যবাদ ডক্টর সুদীপ সরকার আপনাকে। এখন ডক্টর আসমাউল আমি এই ব্যাপারে মিরাজ। কিছু যোগ করতে চাই আর কি। যোগ হ্যাঁ, করতে চাই, অবশ্যই অবশ্যই। মানে প্রেক্ষাপটটা এরকম ছিল যে করোনা যখন শুরু হয় তখন কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে যারা শিক্ষিত মানুষ তারাও কিন্তু একটা গুজব রটাইছিল যে প্রোটিন বা মুরগির মাংস খেলে করোনা হয় বা ডিম খেলে করোনা হয়। এই এইসব গুজবের কারণে অনেক মানুষই কিন্তু মোটিভেট হয়ে এই মুরগির মাংস এবং ডিম খাওয়া কিন্তু বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়েছে, এক্ষেত্রে সমস্যাটা হয়েছে যে আমাদের যোগান আছে ঠিকই, কিন্তু মানুষজন কিনছে না, কাস্টমাররা কিনছেন না, পাবলিকরা কিনছেন না। এবং সেক্ষেত্রে পরবর্তীতে একটা ডিম কিন্তু আমরা 7 দিনের বেশি স্টোর করতে পারবো না। একটা মুরগি আমরা 28 দিনের পরে যতই আমরা দেরি করে আমরা সেল করি, আমাদের কিন্তু কস্টিংটা বেড়ে যাচ্ছে খামারিদের। তো খামারিরা যখন দেখছে যে তারা করতে পারছে না, তারা বেচতে পারতেছে না, তো তখন কি হচ্ছে, তখন স্বাভাবিকভাবে তারা এর ব্যাপারে নিরুৎসাহিত হচ্ছে এবং অনেক কম দামে তারা ভাবছে যে দরপতন আরো কমবে, মুরগির দাম আরো কমবে, ডিমের দাম আরো কমবে হোলসেলে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, স্বাভাবিকভাবে তারা পরবর্তীতে নিরুৎসাহিত হচ্ছে। কিন্তু আমরা প্রাণী সম্পদ অফিসের যারা আছি সবাই, আমরা পরবর্তীতে এই গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমরা কাজ করি এবং মানুষকে বোঝাতে সক্ষম হই যে প্রাণীজ আমিষ এবং হচ্ছে প্রাণীজ প্রোটিন যেটা বলে সেটা মানুষের জন্য খুবই ভালো। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগির মাংস, ডিম এবং আমিষজাত যা কিছু আছে সবই খুবই ভালো। এবং এটা অ্যান্টিবডির একটা উপাদান যে প্রোটিন, আমিষটা। তো এক্ষেত্রে পরবর্তীতে আমাদের পাবলিকরা বা জনগণরা মোটিভেট হয় এবং তারা আবার মনে করেন যে কেনা শুরু করে এবং খাওয়া শুরু করে। এই প্র- এই প্রেক্ষাপটটা আমরা তৈরি করতে পেরেছি বলে আজকে আবারও মনে করেন যে মুরগি খামারিরা আবার ফিরে আসতে পারছে। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা দিয়েছেন এবং আমরা আমাদের প্রাণী সম্পদ সেক্টরেও 4% স্বল্প সুদে আমরা খামারিদেরকে প্রণোদনা প্যাকেজের যেটা টাকা আছে সেটা দিয়ে আমরা নতুন খামার যাতে করতে পারে, নতুন ভাবে যাতে দাঁড়াতে পারে, এই ব্যাপারগুলো কাজ করার চেষ্টা করছে এবং কাজ করছে। এবং খামারিরাও প্রচুর আসছে, কিন্তু নতুন নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে বা অন্যান্য সেক্টরে ছিল তারা কিন্তু প্রাণী সেক্টরে চলে আসছে। এক্ষেত্রে আমরা আশার আলো দেখছি যে ইনশাল্লাহ সামনে আমাদের প্রাণী সম্পদ সেক্টরটা আরো উন্নত হবে এবং আমরা স্বল্প মূল্যে অনেক ভালো
আমিষ চাহিদা এবং বাংলাদেশের যে আমিষের যে ঘাটতি আছে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। ধন্যবাদ। আমি মৃদুলের সাথে আসলে একমত প্রকাশ করছি। যে বিষয়টি আমার ছুটে গেছে সেটি সে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই বিষয়গুলো কিন্তু আরো অনেক বেশি প্রচার হওয়া উচিত। কেননা এখন কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন অ্যাড এর মাধ্যমেও কিন্তু আসলে বলা হচ্ছে যে প্রাণীজ প্রোটিন খেতে হবে। আমি শুরুতে একটি কথা দিয়ে শুরু করেছিলাম যে আসলে মানুষের দেহ গঠনের অর্থাৎ প্রাণীজ প্রোটিনের যে ভূমিকাটি রয়েছে অর্থাৎ বিল্ডিং ব্লক, সেটি কিন্তু আসলে প্রোটিন দিয়ে তৈরি সেলগুলো, সেল ওয়াল গুলো। তো স্বাভাবিকভাবেই কিন্তু প্রোটিন গ্রহণের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া মেধা বিকাশ, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এই জিনিসগুলো তো রয়েছেই। শরীর গঠন, এই জিনিসগুলো কিন্তু আসলে রয়েই গেছে। এবং আমরা ইতিপূর্বে কিন্তু আরো প্রচারণা চালিয়েছি যে আহ, আহ, আমি পার্সোনালি যখনই কোনো প্রশিক্ষণ ক্লাস নেই তখনই কিন্তু একটি কথা বলি যে আসলে দেশি মুরগি, যে ডিম যেটি রয়েছে, দেশি মুরগি যেহেতু আসলে সাধারণত কিন্তু মিক্সিং হয় এবং হচ্ছে যে মিক্সিং, মানে বলতে চাচ্ছি যে আসলে যে মোরগ গুলো সঙ্গে মিক্সিং হয় স্বাভাবিকভাবে, কিন্তু সেগুলো থেকে কিন্তু আসলে ডিম ফুটে বাচ্চা বের হলে কিন্তু সেগুলো কিন্তু আসলে সংখ্যায় বাড়ে। কিন্তু আমরা যেই ডিমগুলো বাজারে পাই, যেগুলো টেবিল এগ বলা হয়ে থাকে অর্থাৎ কমার্শিয়াল লেয়ার থেকে যেগুলো আসে, সেগুলো কিন্তু আমি বলি যে সেগুলো হচ্ছে খাওয়ার জন্য, এগুলো হচ্ছে বাচ্চা ফুটানোর জন্য। এই দেশি মুরগির ডিম গুলোতে অনেক সময় অনেক প্রশ্ন আসে যে আসলে দেশি মুরগির ডিমে বেশি প্রোটিন নাকি ফার্মের মুরগির ডিমে বেশি প্রোটিন। তো এক্ষেত্রে কিন্তু একটি বিষয় আসলে ক্লিয়ার হওয়া দরকার। আমাদের যারা অডিয়েন্স আছেন এবং আমরা আমরা যারা শুনছি তাদেরকে আমি একটু বলতে চাই যে আসলে এটি আসলে বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এটি শুধুমাত্র এটার যে ওজন এবং সাইজ, এটি কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে গঠন করার জন্য যে যে বিষয়গুলো কিন্তু আসলে জড়িত, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই জিনিসগুলো কিন্তু আসলে, এবং হচ্ছে যে কুসুমটা, এটা কিন্তু আনুপাতিক হারে একটি বড় ডিমে কিন্তু আসলে বেশি থাকে। প্রোটিনের ভাগটা বা ফ্যাটের ভাগটা এটা বেশি থাকে। একটি পক্ষান্তরে একটি ছোট ডিমে এটা কম থাকবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ একটি দেশি ডিমে এটা কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আমি আসলে বলছি না যে দেশি ডিম খাবেন না। আমি বলছি যে আসলে দেশি ডিম যতটা না খাবেন তার থেকে বেশি খাবেন, সুযোগ দিতে হবে। এবং খামারিদের উৎপাদিত পণ্যটা যদি আমরা নিজেদের দেশের মধ্যে আমরা দেশীয় পণ্যটাকে যদি কনজিউম করতে না পারি, তাহলে কিন্তু বসে যাবে। এবং বসে গেলে যেটি হবে, আমরা এত জনগোষ্ঠী এবং আছে আমাদের জনসংখ্যা বাড়ছে। তো এত বিপুল জনগোষ্ঠীর খাদ্যের মেটানোর জন্য এই যে ব্রয়লার প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদের ফ্লারিশ হয়েছে ব্রয়লার শিল্পটা, অর্থাৎ পোল্ট্রি শিল্পটা ফ্লারিশ হয়েছে। তো এটি কিন্তু একটি মানে আশার বাণী হবে। আলটিমেটলি আমাকে কম দামে সবচেয়ে ভালো মানের প্রোটিন পেতে হলে কিন্তু আমাদের আসলে প্রাণী সম্পদের পণ্য গ্রহণ করতে হবে। তারিফ ভাই। ধন্যবাদ ডক্টর সুদেব সরকার আপনাকে। আসমাউল হক মৃদুল, ওনার কাছে যে কোশ্চেনটা করতাম, তো মানে গুজব, এই প্রাণী সম্পদ, মুরগি, ডিম, এইসব নিয়ে যে গুজবটা ছড়িয়েছিল সেটা কিভাবে আমরা মোকাবেলা করছি, তো সেটা উনি আমার কোশ্চেনের আগে উত্তর দিয়েছে। তো এখন ডক্টর সুদেব সরকারের কাছে আমার যে কোশ্চেনটা হলো তারই ডক্টর আসমাউল হক মৃদুলের কথার প্রেক্ষিতেই, সেটা হলো প্রথমে যে রিউমারটা ছড়িয়েছিল যে মুরগির মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তো সেই রিউমারটাকে আমরা স্টপ করে দিয়েছি এবং মানুষ এখন পর্যাপ্ত পরিমাণ মুরগির মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বার্তায় এবং আমরা প্রতিনিয়ত যে স্বাস্থ্য বার্তাগুলো পাচ্ছি, সেখানে আমরা দেখতেছি যে মুরগির মাংস, গরুর মাংস থেকে শুরু করে মুরগির ডিম, দুধ, এগুলো নিয়মিত খেলে আমরা করোনা ভাইরাস এর হাত থেকে কিছুটা প্রতিরোধী হতে পারবো। তো সেই ক্ষেত্রে প্রতিদিনই আমাদের এই মুরগি মাংস বা মুরগির ডিম, দুধ, এগুলোর চাহিদা বেড়ে যাচ্ছে। তো চাহিদা বাড়ার সাথে সাথে কিছুটা আমরা দেখছি যে মুরগি এবং মুরগির ডিমের দামও বৃদ্ধি পাচ্ছে। তো
আমাদের যে উৎপাদন ছিল সেই উৎপাদনের চেয়ে চাহিদা কিছুটা বাড়ায়, যেহেতু মূল্য বৃদ্ধি পেয়েছে। তো ভবিষ্যতে যদি এরকম আরো চাহিদা বাড়ে, সেই ক্ষেত্রে আমরা চাহিদার যোগানটা কিভাবে দিব? এবং এরই পাশাপাশি বর্তমান সময়ে বা করোনা মহামারীর আগে উম, অনেক তরুণ যুবক এই সেক্টরে মুরগি বা হাঁস গরু লালন পালনে অনেকে এগিয়ে আসছে, কিছু শেড দিয়েছে, খামার দিয়েছে। তো তারাও হয়তো এখন সেই খামার বা শেড গুলো চালিয়ে যাচ্ছে, কেউ কেউ হয়তো দু একজন তাদের ব্যবসাকে স্টপ করেছে। কিন্তু যারা নতুন আসছে তাদের জন্য আপনারা সেই ব্যবসাটাকে কন্টিনিউ করার জন্য কতটুকু সেবা প্রদান করবেন বা পরামর্শ দিবেন? বা যারা অলরেডি এই হাঁস মুরগি এবং গরুর ব্যবসা করে যাচ্ছেন বা খামার চালিয়ে যাচ্ছেন, তারা যেন আরো বেশি উৎপাদন করতে পারেন, সেই জন্য আপনাদের সাপোর্ট বা পরামর্শগুলো কেমন থাকবে? ডক্টর সুদেব সরকার। সম্ভবত প্রশ্নটি মৃদুলকে করা হয়েছে। মৃদুল কথা বলতে ইচ্ছুক হলে অবশ্যই এটা বলতে পারে, না হ্যাঁ, হলে আমি জি বলবো। জি। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন আমি ঠিক করতে পারছিলাম না যে মানে কাকে প্রশ্নটা করেছিলেন, অনেক বড় প্রশ্ন ছিল। আচ্ছা, সমস্যা নেই সেটি। আহ এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে যদি চাহিদা বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4% সরল সুদের যে বিনোদন প্যাকেজ আছে, সেই প্যাকেজে আগ্রহী হয়ে কিন্তু প্রচুর খামারিরা নতুন করে আগ্রহী হচ্ছে পোল্ট্রি সেক্টর এবং ডেইরি সেক্টরে কাজ করার জন্য। পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টটি নতুন চালু হয়েছে এবং নতুন হয়েছে। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সমগ্র বাংলাদেশে নতুন এবং ডেইরি সেক্টরটিকে ঢালাও ভাবে সাজাতে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা ডিম এবং পাশাপাশি দুধ এবং পাশাপাশি মাংসের চাহিদাটুকু নিশ্চিত করার জন্য এই কাজটি। এবং আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন যারা বড় বড় দেশ আছে, যারা উন্নত কান্ট্রি আছে, সেগুলোতে কিন্তু প্রাণী সম্পদ সেক্টর অনেক ডেভেলপ। এবং আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই প্রজেক্টের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে ঢালাও ভাবে আমাদের প্রাণী ডেইরি সেক্টরটিকে সাজাতে চাচ্ছি। ঠিক আছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পোল্ট্রি সেক্টরটি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ। এই ডেভেলপ সেক্টরটিকে আরো যাতে ভালোভাবে স্টে করতে পারে এবং সাস্টেনেবল করতে থাকতে পারে, এবং আমরা দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশেও অনেক কিছু রপ্তানি করতে পারি, এক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং অনেক খামারি এবং অনেক যারা স্টেক হোল্ডার আছেন এবং যারা ইভেন অনেক বড় বড় কোম্পানি যারা আছেন, তারাও কিন্তু এখন লাইভ স্টক সেক্টরের দিকে এবং পোল্ট্রি সেক্টরের দিকে কিন্তু আগ্রহী হচ্ছেন। এবং আপনি জেনে থাকবেন যে আহ, গাজীপুর থেকে শুরু করে অন্যান্য যারা আছে, মুন্সিগঞ্জে অনেক বড় একটি ডেইরি খামার কিন্তু গড়ে উঠেছে ইন্ডাস্ট্রিয়াল ভাবে, যেখানে সম্পূর্ণ কাজটুকু শ্রমিক ছাড়াও স্বল্প শ্রমিকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজিটাল বা ম্যানুয়ালি না, ডিজিটাল ভাবে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো করা হচ্ছে। এবং অনেকে এসবে আগ্রহী হয়ে নতুন ভাবে যারা বড় বড় স্টেক হোল্ডার আছেন, অনেক শেয়ার আছে যাদের, তারা কিন্তু এই কাজগুলো করছে। এভাবে আমাদের প্রাণী সম্পদ সেক্টরটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে সামনে অচিরে আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা আমাদের প্রোটিন রপ্তানি করতে পারবো। ধন্যবাদ তারিক ভাই। ধন্যবাদ মৃদুল ভাইকে। হ্যাঁ, ডক্টর সুদেব সরকার, আপনি কিছুটা বলুন এই সম্পর্কে, যে আমাদের এই চাহিদা উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের সামনে করণীয়টা কি, বা আমরা কিভাবে সেবা প্রদান করতে পারি? আমি প্রশ্নটা বুঝিনি। মানে গাজীপুর যেহেতু একটি উন্নত তাই ভাই, প্রশ্নটি শহর যদি এবং আরেকবার উন্নত, করতেন। হ্যাঁ, গাজীপুরে যে খামারিরা আছেন বা যারা প্রাণী সম্পর্কিত ব্যবসায় জড়িত আছেন, তারা শহর অঞ্চলের চাহিদাগুলো মিটিয়ে থাকেন। তো মফস্বল শহরে যে খামারিগুলো আছেন,
তো সেই সকল খামারিগণ আকারে ছোট বা ক্ষুদ্র আকারের খামার ব্যবসা করে থাকেন। তো সেই মফস্বল শহর এবং মফস্বল শহরের আশেপাশের চাহিদা, এই প্রাণীর চাহিদা, হাঁস মুরগি, তারপর গরু ছাগল, হাঁস মুরগির ডিম এর চাহিদা পূরণ করার জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কি ধরনের সেবা এবং পরামর্শ দিয়ে থাকেন বা থাকবেন বলে মনে করছেন? ধন্যবাদ। আচ্ছা, পরামর্শের ব্যাপারটি আমি কিন্তু ইতিপূর্বেও বলেছি, তারপর আমি আরো একবার বলছি, কিন্তু তার আগে আমি একটু মৃদুলের আগের ব্যাপারটার সাথে যোগ করতে চাই যে আসলে চাহিদার প্রেক্ষিতে যে মূল্য বেড়েছে বা এই জিনিসগুলো আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন সেটি হলো যে আসলে ডিম, মাংস এবং দুধের দাম আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তিনটি পণ্য, এই তিনটি পণ্যের দাম বাড়ার যে ব্যাপারটি রয়েছে, আমার কাছে মনে হয়, পার্সোনালি আমি মনে করি যে যদি আপনি খামারিকে বাঁচাতে চান, আমি শুরুতে একটি কথা বলেছিলাম যে যদি 20 টাকা দরে যদি কেউ মুরগির বাচ্চা কিনে একদিন বয়সী, তাহলে সেটি 80 টাকা যদি খরচ হয়, 100 টাকার দরে কিন্তু তাকে বিক্রি করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে 90 টাকা 95 টাকা দরেও কিন্তু তাকে বিক্রি করতে হয়েছিল একসময়, এই করোনাকালীন সময়ে শুরুর দিকে। কিন্তু যেটি পরবর্তীতে কিন্তু আসলে সাপ্লাই চেইনে একটা ঘাটতি পড়ে যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু দামটা বেড়ে গেছে, এবং আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি যে যেটি যদি 60 টাকা করেও যদি এই 20 টাকার বাচ্চা কিনতে হয়, তাহলে 80 টাকা যদি খরচ পড়ে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 140 টাকা হইলেও কিন্তু তার দেখা যায় যে পাইকারি বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 160-65 টাকা, তাতেও তার 20 টাকা করে লাভ থাকে। কিন্তু যেটা কিন্তু 20 টাকার বাচ্চায় থাকে না, যেটা 60 টাকার বাচ্চায় থাকে। তো এটি একটি বিষয়। আমার কাছে এখনো পার্সোনালি মনে হয় যে আসলে ডিমের দাম কিন্তু 10 টাকার কম আসলে হওয়া উচিত না। তাহলে খামারি কিন্তু আসলে বাঁচে না। কেননা আমরা যেটি এখন বর্তমানে 8 টাকা করে ডিম কিনছি, সেই ডিমটা কিন্তু খামারের কাছ থেকে আসতেছে কিন্তু 6 টাকা বা এরকম 5 টাকা 90 পয়সা, এরকম একটা ব্যাপার আসতেছে। কিন্তু তার কিন্তু এটি কিন্তু উৎপাদন খরচ কিন্তু 5.5 টাকা পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সে পাচ্ছে হয়তোবা 30-40 পয়সা বা 50 পয়সা লাভ পাচ্ছে। আল্টিমেটলি মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী আছে এবং হচ্ছে যারা খুচরা বিক্রেতা আছে, তারা কিন্তু এবং পাইকারি বিক্রেতা, এরা কিন্তু আসলে এই মধ্যস্বত্বভোগীরা কিন্তু একটা বড় অঙ্কের লাভ করে নিচ্ছে। তো যদি 10 টাকা করে দাম হয় ডিমের দাম বাজারে, তাহলে আমার কাছে মনে হয় যে খামারিরা অন্তত 7 থেকে 8 টাকা পাবে। তাতে অন্তত 5.5 টাকার হিসাব করলে 1.5 টাকা করে লাভ থাকবে। একজন খামারি দৈনিক 1000 ডিম উৎপাদন করলে কিন্তু তার কিন্তু একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু থাকে। এটি গেল ডিমের প্রশ্ন। যদি মাংসের কথা বলি, আমার কাছে মনে হয় পার্সোনালি যে এখন বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিক অবস্থা, সেটি করোনা পরিপ্রেক্ষিতে কিছুটা হয়তোবা ডাউন হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী কিন্তু আসলে 200 টাকা কেজি দরে কিন্তু ব্রয়লার মুরগির মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য মানুষের আছে। কেননা আপনি যেটা বলেছিলেন যে আসলে গরুর মাংসের চাহিদা বেড়েছে, তারপর হচ্ছে যে খাসির মাংসের চাহিদা বেড়েছে, বা এই যে বিষয়গুলো রয়েছে, কিন্তু মানুষ কিন্তু গরুর মাংস 600 টাকা দরে কিন্তু কিনতে পারছে। এটি কিন্তু সেই চাহিদা, যদি সেই চাহিদা অনুপাতে যদি তাদের সামর্থ্য হয়ে থাকে, মানে খাসির মাংসটা কিন্তু আরো বেশি দরে কিনছে। তো এই বিষয়গুলো, সেক্ষেত্রে কিন্তু এমন অনেকেই হয়েছে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে গরুর মাংস কিনতে গিয়েছে, হয়তোবা দামের কারণে হোক বা যে কোনো কারণে হোক, কিন্তু অনেক সময় কিন্তু ব্রয়লার মুরগি কিনে বাড়ি ফিরেছে। তো এই বিষয়গুলো কিন্তু ঘটেছে ইতিপূর্বে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে 200 টাকা হলেও যে খুব বেশি মানুষ যে এটা খুব ইয়াতে পড়ে যাবে। বরং এটাতে যেটি হবে সেটি হলো যে খামারি লাভবান হবে, এবং খামারি যদি বাঁচে তাহলে কিন্তু আসলে আমাদের এই পোল্ট্রি সেক্টরটা বাঁচবে, এবং প্রাণী সম্পদের পণ্যটা কিন্তু আসলে অনেক বেশি উৎপাদিত হবে, মানে এনকারেজড হবে। কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা হচ্ছিল, আসলে যুব সমাজ এটার প্রতি মানে উৎসাহী হবে। কারণ কৃষিজ সেক্টর হচ্ছে যে এমন একটি সেক্টর যে এটা শেয়ার বাজার ছাড়া, আমার কাছে মনে হয় যে, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এটি হচ্ছে দ্বিতীয় ফ্লারিশ সেক্টর শেয়ার বাজার ব্যতীত, যেটা শেয়ার বাজারে এখন বিজনেস নাই। শেয়ার বাজার ব্যতীত দ্বিতীয় ফ্লারিশ সেক্টর, যেখানে আপনি 1 টাকা ইনভেস্ট করে 1 টাকা আপনি ইনকাম করতে পারেন রিটার্ন, অর্থাৎ 1 টাকা ইনভেস্ট করে আপনি 2 টাকা পেতে পারেন লাভ সহ, 1 টাকা রিটার্ন। তো 100% লাভ করা সম্ভব। এটি হচ্ছে এমন একটি সেক্টর। এবং বর্তমানে যেটি হয়েছে যে আসলে মানুষ শিল্পায়ন থেকে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সে আবার কৃষির প্রতি ঝুঁকছে। কারণ শিল্প পণ্য একটা সুযোগ আছে, যেহেতু সেই পণ্যগুলো আসলে আসলে পচে যায় না বা নষ্ট হয়ে যায় না, সেই পণ্যগুলো বাইরে থেকে আমদানিও করা যায়। কিন্তু কৃষিজ পণ্যের যে ব্যাপারটি রয়েছে, এটি এটি কিন্তু খুব স্পেশালি
খুব স্পেশালি দেখা যায় যে আপনি এখন যেটা আমের মৌসুম চলছে, আম আম বা আমাদের ডিমের কথাই যদি ধরি, কিছুক্ষণ আগে কথা হয়েছে যে আসলে ১ সপ্তাহের বেশি কিন্তু আসলে রাখা যায় না খোলা পরিবেশে। সেটি বিভিন্ন জনের হাত ধরে, ধরে তারপরে শেষ পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছাতে কিন্তু আসলে সেই ১ সপ্তাহ লেগে যায়। অনেক সময় পচা ডিমও বের হয়। তো এই জিনিসগুলো কিন্তু আসলে খুব সেনসিটিভ। এগুলোকে ঠান্ডা জায়গায় রাখতে হয়। খুব ভালোভাবে প্যাকেজিং করতে হয় এবং হচ্ছে যে সংরক্ষণের ব্যাপারটির দিকে গুরুত্ব আরোপ করতে হয়। সুতরাং এখন কিন্তু আসলে শিল্পায়ন থেকে আবার কৃষির দিকে ঝুঁকছে। এখন আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আসছি যে এখন মানুষ খামার করতে চাইলে আমরা কি ধরনের হেল্প করছি, অথবা করোনাকালীন সময়ে আমরা কি ধরনের হেল্প করছি? খোলা ছিল, এখনো আছে। আমরা তাদেরকে, নতুন খামারিদেরকে আমরা যেভাবে পরামর্শ দিচ্ছি সেটি হলো যে আসলে তার ফিজিবিলিটি যাচাই করে কেউ ইউটিউবে একটা ভিডিও দেখেই কিন্তু মানে আমাদের সাথে যোগাযোগ করে ফেলে যে আসলে আমরা এটা করতে চাই। কিন্তু সে কিন্তু আসলে সেই লাভের ইউটিউবে বা আমরা যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোতে আমরা যেটা দেখি সেটির কিন্তু অনেকাংশেই কিন্তু মানে ব্যবসায়ের গোমরটা ফাঁস করা হয় না। মানে বিষয়টা হলো কি যে প্রতিটি বিজনেসম্যানের কিন্তু আলাদা, আলাদা একেকটা আছে, ইস্যু আছে। আমরা দেখেছি যে আহ, আহ, একটা গরু সেটা হচ্ছে 40 লিটার দুধ দেয় একজনের পালে, আরেকজনের পালে গিয়ে সেটা কিভাবে 20 লিটার 25 লিটার হয়ে যায়। এটির কারণ অনেক টেকনিক্যাল কারণ আছে। আসলে এই টেকনিক্যাল কারণগুলো কিন্তু ইউটিউবে একজন খামারি কিন্তু আসলে ব্যাখ্যা করতে পারেন না সেই হিসেবে। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে টেকনিক্যাল সাপোর্টের জন্য মানুষ আসে। আমরা মূলত টেকনিক্যাল বা কারিগরি সহায়তা করে থাকি। যে একজন একটি খামার করবে আমরা পরামর্শ দিয়ে থাকি। আমরা আহ, আহ, সেই সময় আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাই যে একটা আহ, মানে একটা গাভীর জন্য ঠিক কতটুকু জায়গা লাগবে সেই সেই জায়গাটি আমরা ক্যালকুলেশন করে দিই, বা তার জায়গাটি উত্তর বা উত্তর দক্ষিণমুখী না পূর্ব পশ্চিমমুখী, আশেপাশে কোন ধরনের লোকালয় আছে কিনা, কি ধরনের খামার সেটার জন্য উপযুক্ত। আমরা কিন্তু কখনো মানে সেই বিষয়টা কিন্তু সার্ভে করে সেই ইঞ্জিনিয়ারদের মতো এক্সপার্ট অপিনিয়ন আমরা তাদেরকে দিয়ে পড়েছি যে যে জায়গাগুলোতে অ্যাড্রেস সেখান থেকে উৎপাদন নিয়ে আসতে পারবে একটি প্রাণী পালন করে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে কারিগরি সহায়তা প্রদান করে থাকি। তারপর তার হচ্ছে যে কি পরিমাণ বাজেট আছে বা এই সমস্ত বিষয়গুলো অ্যানালাইসিস করে আমরা তাকে একটা পরামর্শ দিই যে হ্যাঁ, আপনার জন্য এই খামারটি করা উপযুক্ত। সেগুলো করে থাকি, খামারিদের সাথে আমরা কিছু কনসাল্ট করে থাকি। উঠান বৈঠক যেটি বর্তমানে বন্ধ রয়েছে, আমরা এখন যেটি করছি সেটি হলো যে আমরা যদি কখনো প্রয়োজনে হচ্ছে যে কোনো একজন খামারের বাড়িতে যাই, একটি গাভী চিকিৎসা করি বা একটি একটি সেই খামারটি কিন্তু তার, আপনি এই যে খামারটি করছেন বা এই নিয়ম মোতাবেক চলছেন বা এভাবে চলছেন বা এভাবে চললে আরেকটু বেটার হয়, আরেকটু ভালো হয়। তো সেই মেসেজ গুলো কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি এবং আমরা কিন্তু নিয়মিত ফার্ম গুলো ভিজিট করছি। যেহেতু একটু শিথিল হয়েছে, করোনা লকডাউনটা একটু শিথিল হয়ে যাওয়ার কারণে আমরা এখন একটু ফিল্ডে যাচ্ছি এবং খামারিরাও একটু বেশি বেশি আসছে আমাদের কাছে। আমরা কিন্তু সেই তাদেরকে অ্যাড্রেস করছি এবং তাদেরকে আমরা ওয়েলকাম করছি এবং সেটি জরুরি স্বাস্থ্যবিধি মেনেই করোনা পরিস্থিতিটাকে আমরা আমরা সবসময় মাথায় রাখছি আর কি। তো এইভাবে কিন্তু আমরা তাদেরকে টেকনিক্যাল হেল্পটা করে যাচ্ছি। আর মৃদুল যেই কথাটি বলেছে আসলে 5,000 কোটি টাকা, আহ আহ 5,000 কোটি টাকা যে আসলে প্রণোদনা যে বিষয়টি ঘটেছে, আহ, তো দেওয়া হয়েছে, সেটি কিন্তু আসলে অনেকাংশে ফিল্ড পর্যায়ে কিন্তু আসলে খামারিরা আসলে পাচ্ছেন না বলতে যে অন্য কেউ নিয়ে যাচ্ছে তা কিন্তু নয়। বিষয়টি হয়েছে কি যে আসলে আন্তঃ সেক্টর একটু সমন্বয়ের সামান্য অভাব রয়েছে, আমার কাছে মনে হয় না এটা ব্যাপকই অভাব রয়েছে। সেটি হলো যে আসলে যখন এটি মিনিস্ট্রির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি এমওইউ হয়েছে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এটি মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি জারি করে দিয়েছে। তাদেরকে আহ, সেই সেই প্রণোদনার প্যাকেজটি কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। কিন্তু যেটি হয়েছে যে আসলে কৃষি ব্যাংক সহ সোনালী ব্যাংক বা অন্যান্য যে সকল রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো তাদের অধিদপ্তর অর্থাৎ তাদের যে হেড অফিস রয়েছে হেড অফিস থেকে
একটি চিঠি ইস্যু না করার অজুহাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ফিল্ড পর্যায়ে কিন্তু আসলে তাদেরকে, খামারিদেরকে কিন্তু সেই ইয়েগুলো দেওয়া হচ্ছে না, সেই ঋণগুলো। এবং এটি যেহেতু একটি মানে ঋণ, প্রণোদনা কিন্তু এখানে কিন্তু আসলে ব্যাখ্যা করতে হয়, কারণ প্রণোদনা একটি এমন একটি বিষয়, এই কথাটি, শব্দটি হচ্ছে যে মনে হয় কেন জানি যে খামারির কাছে মনে হয় যে এই টাকাটি নিলে আর ফেরত দিতে হবে না, এটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য। কিন্তু বাস্তবতাটা কিন্তু একটু ভিন্ন, যে এখানে আসলে 4% সুদে, সরল সুদে লোন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা চক্রবৃদ্ধি সুদ না, সরল সুদের লোন দেওয়া হচ্ছে। এই লোনটা পাবে কারা, সেটিও কিন্তু ক্রাইটেরিয়া ওরকম করা, সেইভাবে খুব ভালোভাবে ক্লিয়ার করা নাই। তো স্বাভাবিকভাবে যেটি হচ্ছে যে ব্যাংক তাদের কাছে মর্টগেজ চাচ্ছে। তো এই মর্টগেজ গুলো চাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ প্রান্তিক খামারি কিন্তু আসলে লোন গুলো পাচ্ছে না, বা আসলে ছাড়া হচ্ছে না। তো এই যে বিষয়গুলো আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং আমরা খামারিদেরকে চেষ্টা করছি বোঝানোর জন্য যে ভাই, প্রণোদনা এটি কিন্তু আসলে প্রণোদনা না। আপনার যদি একান্তই লোনের প্রয়োজন না হয় তাহলে লোন নেওয়ার প্রয়োজন নাই, তবে যদি খুব একান্তই প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে। ব্যাংক যদি আমাদেরকে বলে যে আপনারা পরিদর্শন প্রতিবেদন প্রদান করুন, আমরা তাহলে পরিদর্শন প্রতিবেদন দিচ্ছি। তো অনেকাংশে এটা ব্যতিক্রমও রয়েছে যে কিছু কিছু ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক ম্যানেজাররা তাদেরকে ওয়েলকাম করছেন, এবং হচ্ছে যে অনেক ক্ষেত্রে যে খুব মানে নিয়ম নীতির শৈথিল্য তারা দেখিয়ে তারা কিন্তু তাদেরকে লোনও দিচ্ছেন, এমনটিও ঘটছে। তারিক ভাই, ধন্যবাদ ডক্টর সুদেব সরকার আপনাকে। আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা যে করোনা মহামারী কালের আগে প্রাণী সেবা যেভাবে প্রদান করা হতো, আশা করি বর্তমানে করোনা মহামারীকালীন সময়ে প্রাণী সেবা ঠিক তেমনই আছে, বরঞ্চ তার চেয়ে আরো বেশি প্রাণী সেবা প্রদান করা হচ্ছে, যার কারণে আমরা এখনো প্রাণী খাদ্য সংকটে তেমন পড়িনি। আর আশা করি এই করোনাকালীন সময়ে প্রাণীর যে প্রাণীজ খাদ্য, মুরগির ডিম, হাঁস মুরগি, গরু ছাগল এবং দুগ্ধজাত খাদ্যগুলো যে চাহিদা বৃদ্ধি পেয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই খামারিরাও লাভবান হবে এবং খামারের সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাবে। তো এই আশা ব্যক্ত করে এবং আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিতে যাচ্ছি। ডক্টর সুদীপ সরকার, আপনি ধন্যবাদ তারিফ ভাই। এই ক্ষেত্রে আমি সবার শেষে ধন্যবাদ একটা কথা তারিক বলতে ভাইকে চাই, যে আমাদেরকে একটা কথা আমরা সুযোগ এড়িয়ে দেওয়ার জন্য। গেছি, সেটা হচ্ছে যে আমাদের প্রাণী অধিদপ্তরের 9 জন করোনায় আক্রান্ত হয়েছে। আমাদের 9 জন সহকর্মী করোনায় আক্রান্ত হয়েছিল। আমরা তাদেরকে আরো দুজন, শ্রদ্ধা জানাই, তাদের মিতুল, এটা হ্যাঁ, কর্মনিষ্ঠাকে, এটি আরো দুজন যোগ তাদের হবে। প্রত্যয়কে। হ্যাঁ, রিসেন্টলি আরো দুজন যোগ হবে। 11 জন। হ্যাঁ, এখন 11 জন হবে। এবং অনেক নাম না জানা অনেকেই আছেন যারা মনে করেন করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু সঠিকভাবে অনেক, যারা আমাদের কর্মকর্তা ছাড়াও যারা কর্মচারী আছেন তাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন, কিন্তু তাদের লিস্টটা সম্পূর্ণরূপে আমাদের কাছে নাই, হয়তো আমরা জানি না সঠিকভাবে, কিন্তু অনেকেই আছেন। ইভেন মনে করেন কালকে আমাদের যে এআই টেকনিশিয়ান একজন কিন্তু মারা গিয়েছে, সেটা করোনা কিনা সে কিন্তু ডিটেক্ট আচ্ছা, করেনি, কিন্তু তিনি কালকে মারা গিয়েছেন আর কি। তো ইভেন তার ভাই আমাদের আমাদের এলডিপির এলএসপি, সেও করোনায় আক্রান্ত আমরা যতটুকু সাসপেক্ট করেছি, এবং তাদেরকে আমরা সম্পূর্ণরূপে কোয়ারেন্টাইনে রেখেছি এবং তাদেরকে অফিসে আসতেও মানা করেছি। তো এইভাবে কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা কাজ করতে করতে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে মারাও যাচ্ছেন। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। এবং গত পরশু আমাদের এক সহকর্মী মানে কর্মচারী, যিনি লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার, তিনি আমাদের বিভিন্ন জরিপের কাজ আছে, বিভিন্ন কাজ করতে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমরা তার কর্মনিষ্ঠাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, হ্যাঁ আমি তার শুনেছি। কিছু বলে চিটাগাঙ্গে। তো সর্বশেষে আমরা আমরা তাদের আত্মার শান্তি কামনা করি, এবং যারা আসলে আক্রান্ত হয়েছেন তাদের আসলে দ্রুত আরোগ্য কামনা করছি। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে করোনাকালীন সময়ে যারা ফ্রন্ট লাইনে থেকে আমাদের জন্য যুদ্ধ করে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের লাল সালাম দিয়ে আমাদের আজকের এই লাইভ শেষ করছি। ধন্যবাদ তারিক ভাই, ধন্যবাদ মৃদুল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ তারিফ ভাই। ধন্যবাদ সবাইকে।
এবং দর্শকদেরকে।